নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজ আমরা কথা বলবো রোড রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ডিজাইন প্রকল্প নিয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি মারুফ হোসেন, প্রধান স্থপতি আর্কডেন কনসালটেন্টস, এবং প্রকৌশলী আশিক কাদির, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর। আপনাদের দুজনকেই স্বাগত নির্মাণ রসায়ন অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে জানতে চাই, আপনি আসলে এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে এই প্রজেক্টে একজন আর্কিটেক্ট হিসেবে কাজ করেছেন, এবং আপনার প্রতিষ্ঠান থেকে মাস্টার প্ল্যান সহ পুরো ডিজাইন তৈরি করা হয়েছে। ডিজাইন কনসিডারেশন কী কী ছিল শুরু থেকে? ধন্যবাদ আপনাকে। তো আমাদের এই প্রজেক্টটা আসলে গভর্নমেন্টের একটা ভিশনারি প্রজেক্ট। তো গভর্নমেন্ট এখানে যেটা করছে যে সব গভর্নমেন্টের যে ভিশন, রিসার্চ এবং প্রশিক্ষণের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা। তো আমরা এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে যদি অ্যাডভান্সড রিসার্চ হয় সেই এনভায়রনমেন্টটা তৈরি করার চেষ্টা করেছে। এখানে মূলত যেটা হবে যে রোডস এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যারা রিসার্চার আছেন বা যারা দক্ষ লোকজন আছেন সবাই এখানে এসে ট্রেন্ড আপ হবে, এবং এখানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কোলাবোরেশনের মাধ্যমে নতুন নতুন নলেজ তৈরি হবে। তো আমরা এই জিনিসটাকে কিভাবে এখানে ইমপ্লিমেন্টেশন করা যায় এবং কী ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন হয় ওই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমাদের প্রথম ফিলসফি ছিল যে আমরা এটাকে কিভাবে একটা হিউম্যান ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি এবং একটা সাস্টেনেবল এনভায়রনমেন্ট তৈরি করা যায়, যেখান থেকে আর্কিটেক্টস এবং আদার্স যারা ইঞ্জিনিয়ার্স এবং সাধারণ জনগণও যেন ইন্সপায়ার্ড হয়। আমি একটু যদি দেখাই আমাদের ডিজাইন। তো ফার্স্ট হচ্ছে এটা মিরপুর রোড। এখানে একটা অ্যাক্সেস রোড আছে, যে রোড দিয়ে আমাদের সাইটটা কানেক্টেড। এখানে প্রায় 42 একর জায়গা আছে। তো আমাদের একটা যে ঘনবসতি ঢাকা, তার ভেতরে এটা একটা খোলা জায়গা, যার চারপাশে আমাদের খুব ঘনবসতিপূর্ণ লোকালয় আছে। তো এটা আসলে আমাদের ঢাকা শহরের জন্য একটা ফুসফুসের মতো কাজ করে, যেহেতু এখানে প্রচুর গ্রিন আছে এবং কিছু এক্সিস্টিং জলাধার আছে। যেমন এখানে একটা বড় জলাধার আছে, এখানে একটা বড় জলাধার আছে, এখানে একটা বড় জলাধার আছে। তো আমরা যেটা করেছি যে এখানকার যে প্রাকৃতিক পরিবেশটাকে এটাকে সংরক্ষণ করে, যাতে এখানে ভেহিকুলার মুভমেন্টের মাধ্যমে যাতে পরিবেশটা নষ্ট না হয়, এই জন্য আমরা মিনিমাম ভেহিকুলার মুভমেন্ট রাখছি, কিন্তু আমরা ম্যাক্সিমাম হচ্ছে যাতে এই ক্যাম্পাসের ভেতরে মানুষ হেঁটে চলাফেরা করতে পারে ওই সুবিধাটা রেখেছে। তো এটাকে আবার 3টা ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ, এটা হচ্ছে সেকেন্ড ফেজ, আর এটা হচ্ছে থার্ড ফেজ। তো আমাদের এখনকার যে মাস্টার প্ল্যান করা হয়েছে তার আমরা আসলে প্রথম ফেজটা নিয়ে কাজ করছি আর কি। তো প্রথম ফেজে কাজ করার সময় আমাদের একটা প্রবলেম ছিল, এখানে কিছু ইনফর্মাল সেটেলমেন্টস ছিল। তো এই সেটেলমেন্টসগুলোকে আমরা রিলোকেট করে আমরা থার্ড ফেজের একটা অংশ নিয়ে এখানে আমরা একটা হাউজিং করা হয়েছে আর কি। এই হাউজিং করে এখানে এই মানুষগুলোকে এখানে রিলোকেট করা হয়েছে। করার পরে যখন আমরা সাইটটা ওপেন করি, তারপরে আমরা বিল্ডিংটাকে এখানে 4টা বিল্ডিং ডিজাইন করা হয়। এই 4টা বিল্ডিং হচ্ছে, একটা হচ্ছে ট্রেনিং সেন্টার, একটা হচ্ছে ওয়েলফেয়ার সেন্টার, এইটা হচ্ছে রিসার্চ সেন্টার, আর একটা হচ্ছে ল্যাবরেটরি বিল্ডিং। এই প্রত্যেকটা বিল্ডিং আসলে কানেক্টেড একটা ওয়াক থ্রুর মাধ্যমে। মানে আমি এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে কোনো ভেহিকল ইউজ করবো না, আমি পায়ে হেঁটে যাতে ওই বিল্ডিংগুলোতে যেতে পারি। এই প্রত্যেকটা বিল্ডিং ভেতর দিয়ে এবং বাহিরে দিয়ে আমার হচ্ছে পায়ে হেঁটে পথের সাথে কানেক্টেড। আর ভেহিকুলার রোডটাকে আমরা কি করছি, পেরিফেরিতে রেখে দিয়েছি, যাতে আমার এই পরিবেশটা যেন নষ্ট না হয় আর কি, এইভাবে নষ্ট না হয়। তো যার ফলে এই যে একটা ক্যাম্পাস এটা ইন্ডিপেন্ডেন্টলি এটা চলতে পারতেছে, এখানে কোনো ভেহিকল আসবে না, ভেহিকল এসে ড্রপ অফ করবে না, এবং সমস্ত ভেহিকলগুলো থাকবে হলো পেরিফেরি এরিয়াতে।
যার ফলে এখানে যারা থাকবে তারা নিজস্ব স্বাধীনভাবে সুন্দরভাবে ঘুরতে পারে এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেগুলো যেন তারা এনজয় করতে পারে। স্যার সাধারণত এই ধরনের বড় স্কেলের প্রজেক্টে আমরা যেই সংস্কৃতি দেখি যে পুরো জায়গাটাকে ঢালাওভাবে গাছ কেটে পুকুর ভরাট করে একেবারে সমান করে ফেলা হয়, তারপরে সেখানে ডিজাইন ইন্টারভেনশন শুরু হয়, কিন্তু শুরু থেকে আপনারা এখানকার এনভায়রনমেন্টাল কনসিডারেশনগুলোকে বিবেচনায় রেখে কিন্তু কাজটা করেছেন, এটা অবশ্যই একটি প্রশংসনীয় বিষয়। এখানে যে প্রাকৃতিক যে পরিবেশগুলো যেগুলো ছিল, যেমন প্রাকৃতিক জলাধারগুলো ছিল, এই জিনিসগুলোকে আরো সুন্দর করে সংরক্ষণ করা, এখানকার যে গাছগুলো বড় গাছগুলো ছিল এগুলাকে সংরক্ষণ করা, এবং বিল্ডিং ইটসেলফ, বিল্ডিং এর ভেতরে যাতে ন্যাচারাল লাইট ভেন্টিলেশন এগুলো যেন কাজ করে প্রপারলি, এবং বিল্ডিংটাকে আমাদের ইচ্ছা আছে এটাকে লিড সার্টিফাইড একটা গ্রিন বিল্ডিং হিসেবে এটাকে তৈরি করা আর কি। তো একটা গ্রিন বিল্ডিং এর যত ধরনের প্রপার্টিজ বা বৈশিষ্ট্য আছে সব কিছুই আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং আমাদের ওভারঅল যে ইন্টেনশনটা ছিল যে এই ক্যাম্পাসটা যেন একটা নট অনলি যে রিসার্চ ক্যাম্পাস হোক সেটা না, এটা যেন মানুষ এখানে আসতে পারে, মানুষ এখানে যেন মানুষের এটাকে ঢাকা শহরে একটা ওপেন স্পেস বা পাবলিক স্পেস হিসেবে এটাকে গ্রহণ করতে পারে এবং সেটাকে তার নিজের মনে করতে পারে, এবং অবশ্যই সেটা যেন ভবিষ্যৎ প্রজন্মকে ইন্সপায়ার করতে পারে। এটা আমাদের লক্ষ্য ছিল আসলে এই ডিজাইন করার ক্ষেত্রে। আমি স্যার একটু আশিক স্যারের কাছে যাচ্ছি। রোড রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এই প্রকল্প কেন? আসলে রোড রিসার্চ ট্রেনিং সেন্টার আমাদের মিরপুরে অবস্থিত একটি রিসার্চ এবং ট্রেনিং সেন্টার হচ্ছে। আমাদের মিরপুরে আপনি সম্ভবত শুনে থাকবেন যে বাংলাদেশ রোড রিসার্চ ল্যাব নামে একটি বড় একটি এলাকা রয়েছে, সেটি অলমোস্ট 42 একরের মতো আর কি। তো তারপরে আমাদের দেশের আসলে কনস্ট্রাকশন সেক্টরকে আরও কনস্ট্রাকশন এবং বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরকে যাতে আরও সুন্দরভাবে ম্যানেজ করা যায় এবং এর উপরে যাতে অধিকতর গবেষণা রিসার্চ এইসব অ্যাক্টিভিটিস যাতে হয়, যার ফলে আমাদের এগুলো যাতে সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্টের দিকে যেতে পারি, সেই ক্ষেত্রেই হলো গিয়ে রোড রিসার্চ ট্রেনিং সেন্টার আমাদের বাংলাদেশ সরকার এটার উদ্যোগ নেয়। এবং এই পুরো জায়গাটা হলো গিয়ে কি প্রায় 42 একরের মতো। এই জায়গাটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে থাকতেছে এখানে 14 একর, এভাবে করে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম ভাগে থাকতেছে 4টা বড় বড় বিল্ডিং, এর মধ্যে আছে একটা বিশাল ট্রেনিং সেন্টার আছে, রিসার্চ সেন্টার আছে, ওয়েলফেয়ার বিল্ডিং আছে এবং টেস্টিং ল্যাবরেটরি বিল্ডিং আছে। আমাদের দ্বিতীয় ফেজ এটা পর্যায়ক্রমে হবে, সেখানে থাকবে সিমুলেশন বিল্ডিং এবং তৃতীয় পর্যায়ে একটি টেস্টিং সিমুলেশন ট্র্যাক থাকবে, যেটা থেকে ডাটা এন্ট্রি করার পরে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এবং পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন সড়ক মহাসড়কে এগুলার ইমপ্লিমেন্টেশন করা হবে। তো এখন কেন রোড রিসার্চ ট্রেনিং সেন্টার? আমাদের দেশে আসলে ওই হিসেবে ট্রান্সপোর্ট সেক্টরে খুব বড় ধরনের কোনো রিসার্চ কখনোই হয়নি। এখন আমাদের বাংলাদেশের সরকার বর্তমানে আসলে রিসার্চ এবং গবেষণামূলক কাজের জন্য প্রচুর পরিমাণে আসলে ইন্সপায়ার করছে আর কি, সেই ক্ষেত্রেই এটি করা হচ্ছে। এবং আমি একটা কথা আসলে সব জায়গায় সবসময় বলে থাকি, যেমন আমি 2009-এ আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমি কিন্তু আসলে বুয়েটের আমি বলবো যে আমি মিড ক্যাটাগরির একজন স্টুডেন্ট, কারণ আমার অ্যাকচুয়াল যারা মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু আসলে চলে গেছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওই সব জায়গায়। তারা ওইখানে এমএস করলো, পিএইচডি করলো এবং তাদের রিসার্চের ফলগুলা আজকে কিন্তু ওই উন্নত বিশ্বগুলোই কিন্তু বিভিন্ন কাজে লাগাচ্ছে। তো যার ফলে কিন্তু বাংলাদেশ কিন্তু এই জিনিসটা থেকে টোটালি বঞ্চিতই হয়ে আসতেছে। তো আমাদের বিষয়টা কি? আমাদের বিষয়টা হলো কি, এটা ইন্টারন্যাশনাল মাপের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, যেখানে শুধুমাত্র আমাদের বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ইভেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অথবা যত ধরনের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো আছে ওইখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারা চাইলে এই জায়গায় আসবে, তারা এখানে মাস্টার্স করবে, তারা এখানে গবেষণা করবে, ইভেন এখানে পিএইচডিও করবে, যার ফলে এই রিসার্চের যে ডেভেলপমেন্টটা সেটা যাতে আমাদের বাংলাদেশে কাজে লাগে। স্যার আপনার কাছে যেটা জানতে চাই যে আপনি আসলে এই প্রকল্পে একজন এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে ইনভলভড হয়েছেন, এবং এইভাবে আর্কিটেক্টরা যখন কোনো পাবলিক প্রজেক্টে কাজ করেন তখন কিন্তু অনেক সময় আমরা দেখি যে এক ধরনের গ্যাপ তৈরি হচ্ছে। আপনি যে মাস্টার প্ল্যান প্রপোজ করলেন সেটা হয়তো শতভাগ ইমপ্লিমেন্ট হচ্ছে না, কিংবা পরিবর্তন দেখা দিচ্ছে, কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে সেই প্রবলেমটা মিটিগেট কিভাবে করলেন? এবং আশিক স্যার যেহেতু প্রজেক্ট ম্যানেজার হিসেবেও কাজ করছেন, তো আপনাদের যে ব্রিজিং সেই জায়গায় কি কি চ্যালেঞ্জ ছিল এবং সেটা সলিউশন কিভাবে করলেন? এখানে আসলে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ এখানে এটা একটা ন্যাশনাল প্রজেক্ট, এখানে যারা ইনিশিয়েট করেছেন তাদের একটা ভিশন ছিল যে এই প্রজেক্টটা উইল বি দ্য অ্যাডভান্সড রিসার্চ সেন্টার,
মানে এটা বাংলাদেশের সমস্ত রিসার্চার যারা আছে বা যারা রিসার্চ করতে চায় তাদেরকে ইন্সপায়ার করার জন্য। তো ওনার ওই ফ্রিডমটা আমাদেরকে দিয়েছিল যে না, এটা উইল বি দ্য সেন্টার অফ এক্সেলেন্স এবং সেটা আর্কিটেকচার শুড বি লাইক দিস, যে এটাকে যেন ইন্সপায়ার করে। তো যার জন্য আমরা আসলে প্রথম থেকে আমাদের একটা ফ্রিডম অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটা কনফিডেন্স নিয়ে শুরু করি যে না, এটাকে অন্যভাবে করতে হবে এবং অবশ্যই আমাদের কনটেক্সট মেনে আর কি। তো ওই জায়গাটাতে আসলে খুব একটা প্রবলেম হয় না। ডিজাইনের সময় আমরা প্রচুর এঙ্গেজমেন্ট হয়েছে উইথ ক্লায়েন্টস, উইথ আদার স্টেক হোল্ডার্স এবং আদার কনসালটেন্টস। তো সামগ্রিকভাবে সবার ফিডব্যাক, সবার ইনপুট নিয়ে আমরা একটা সুন্দরভাবে একটা আউটকাম, ডিজাইন আউটকাম যেটা সবার কাছে গ্রহণযোগ্য, এরকম একটা জিনিস আমরা ডিজাইনটা তৈরি করতে পেরেছি। এক্ষেত্রে আমাদের মানে ডিজাইনের ক্ষেত্রে খুব একটা প্রবলেম আমরা ফেস করি না। ইমপ্লিমেন্টেশন লেভেলে কিছু টেকনিক্যাল প্রবলেম, ছোটোখাটো প্রবলেম থাকে, বাট সেগুলো আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, আমরা শেয়ারিংয়ের মাধ্যমে কীভাবে এই জিনিসটাকে আরও সুন্দর করে করা যায়, আরও ডিটেল কীভাবে করা যায়, আরও ভালোভাবে কীভাবে, সেক্ষেত্রে আমরা সমস্ত সহযোগিতা আমরা রোডসের পক্ষ থেকে পেয়েছি এবং আমাদের যে আদার কনসালটেন্টস তারা এটার সাথে প্রতিনিয়তভাবে খুব আন্তরিকভাবে কাজ করছে। এটার যে কোনো একটা প্রবলেম হোক সাথে সাথে সেটা রেসপন্ড করছে এবং আমাদের অলমোস্ট প্রত্যেক সপ্তাহে 1-2বার কোঅর্ডিনেশন মিটিং হয়, যাতে কন্ট্রাক্টার্স, ক্লায়েন্টস এবং কনসালটেন্টসের ভেতরে কোনো ধরনের গ্যাপ বা কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে। এবং আমি বলবো এখানে তিন পক্ষই সমানভাবে উৎসাহ নিয়ে এবং সহযোগিতা নিয়ে কাজ করছে, যার ফলে আমরা অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে যে ধরনের ড্রব্যাকস ছিল, যে ধরনের প্রবলেমগুলো ছিল, ইভেন ফিনান্সিয়াল কিছু ব্যাপার ছিল, এই প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ফেস করি না। আমরা এইটুকু কনফিডেন্টলি বলতে পারি আমরা ক্লায়েন্টের পক্ষ থেকে, স্পেশালি রোডস অ্যান্ড হাইওয়েজের পক্ষ থেকে 100% সাপোর্ট পেয়েছি। আমরা প্রত্যাশা করতে পারি যে এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। অনেক ধন্যবাদ স্যার, আপনারা দুজনে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। Powered by Asian Paints. বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তাপস কুমার রায় স্যার। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। আপনার এই 25 বছরের লম্বা যে এক্সপেরিয়েন্সটা, এর মাঝখানে আপনি আসলে কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? 25 বছর অ্যাকচুয়ালি দীর্ঘ সময়। এই সময়ে আমি বিভিন্ন রকম ভবন ডিজাইনের সাথে জড়িত ছিলাম, তবে ইদানিং আমি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বেশি জড়িত এবং এতেই আমি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। এই ডিজাইনগুলো যদি করার সময় আপনারা আসলে কোন ব্যাপারগুলোকে বেশি প্রায়োরিটি দেন, বা যদি বলি আসলে ফাইনাল টেক্সচারের কথা বলি, সেই ক্ষেত্রে কি আসতে পারে, বা ওখানে তো অনেক মেটাল সারফেস আছে, সেখানে কি ধরনের সলিউশন আপনি ইউজ করে থাকেন? একজন ডিজাইনারের কাজ হচ্ছে যে এনভায়রনমেন্টাল কমফোর্ট দেওয়া তাদেরকে। তো ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনকে, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার বলি, সেটা বেসিক্যালি টেনজাইল আর্কিটেকচার। টেনজাইল মিনস আমাদেরকে কলাম ফ্রি লং স্প্যান দিতে হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে, এটা প্রয়োজনে, স্পেসের প্রয়োজনে। তো এখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে স্টিল মেটাল স্ট্রাকচার ইউজ করতে হচ্ছে। কিন্তু এই স্টিল মেটালের দুটো দুর্বলতা আছে। একটা হচ্ছে আগুন কিংবা অতিরিক্ত আগুন, ফায়ার হ্যাজার্ডের সময়, এবং পানির সংস্পর্শে এলে সে কলাপস করতে পারে, ও রাস্টিং হয়। তো এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের ফায়ার রেজিস্ট্যান্ট পেইন্ট ব্যবহার করতে হয়। এছাড়াও বিদেশি সংস্থাগুলো যারা বায়ার আর কি, আমাদের গার্মেন্টসের বায়ার যারা, তাদের কিছু কমপ্লায়েন্স ইস্যু আছে, অল রিলেটেড টু দ্য সেফটি কমপ্লায়েন্স, স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটি ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে সেগুলো কমপ্লাই করে ডিজাইন করতে হচ্ছে। অ্যাজ ওয়েল এজ আমাদের দেশেও কিছু সেফটি কোড আছে, বিএনবিসি থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্টও কিছু কোড দিয়ে দিয়েছে। এটা যতটা না এস্থেটিক নান্দনিক হবে,
তার চাইতেও এই সেফটি ইস্যুসগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। স্যার এতক্ষণ তো আমরা আসলে কথা বললাম বিল্ডিং এর ভেতরে আসলে ফায়ার প্রুফিং এর জন্য যদি বলি আমরা বা ফায়ার রেজিস্ট্যান্টের কথা যদি বলি এই দিকগুলো, কিন্তু এবার যদি বলি আসলে বিল্ডিংকে ড্যাম প্রুফ করার ক্ষেত্রে এবং যদি আমরা বলি একসাথে তো ভেতরে প্রচুর লোক কাজ করছে, ওখানে তো হিট যদি কোনো প্রোডাক্ট ইউজ করা যায় যে প্রোডাক্ট আসলে হিট রেজিস্ট্যান্ট করা যাবে, এই ধরনের কোনো প্রোডাক্ট সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা? এখানে দুটো ব্যাপার আসছে, একটা হচ্ছে ড্যাম্পনেস আর একটা হচ্ছে হিট রিডাকশন। তো ড্যাম্পনেস আসবে তিনটা সারফেস থেকে, একটা হচ্ছে ফ্লোর থেকে আসবে যেটা গ্রাউন্ডের সাথে লাগানো, আর একটা রুফ থেকে, আর একটা হলো ভার্টিক্যাল সারফেস থেকে। তো একটা বিল্ডিংয়ের ইন্টারনাল যে ড্যাম্পনেস যেটা ফ্লোর থেকে আসে, সেটার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপক্সি পেইন্ট, এশিয়ান পেইন্টের এটা ব্যবহার করে আসছি। এটা সিমলেস, এটা গ্লসি ফিনিশ আসে, এবং সিমলেস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যদি টাইলস লাগিয়ে যাই তাহলে কিছু দূর জয়েন্ট থেকে যাবে। আমরা জয়েন্টটা অ্যাভয়েড করার জন্য ইন্ডাস্ট্রিতে সিমলেস ফ্লোর ব্যবহার করা হয়, এবং এটা স্মুথ সারফেসও পেয়ে যায়, এবং এটা সার্টেন ডিগ্রি অফ ওয়াটার রেজিস্ট্যান্টও বটে। ড্যাম্পও রেজিস্ট করছে, ওয়াটারও রেজিস্ট হচ্ছে। তো এটা গেল এই ইন্টারনাল ড্যাম্পনেসের ক্ষেত্রে। এছাড়া হিট অ্যান্ড ড্যাম্প আসতে পারে আরও দুটো সারফেস থেকে, একটা বিল্ডিংয়ের ভার্টিক্যাল সারফেস আর একটা হচ্ছে হরাইজন্টাল সারফেস। ভার্টিক্যাল সারফেসে আমরা নর্মালি উইন্ডো ইউজ করতে পারি, এক্সস্ট ফ্যান ইউজ করতে পারি, আমরা এয়ার কুলার ইউজ করতে পারি। সেগুলো দিয়ে হিট ম্যানেজমেন্ট একটা সার্টেন লেভেলে তো করা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ড্যাম্পনেসও কিছুটা অ্যাভয়েড করা যাবে। প্রপার ভেন্টিলেশন থাকলে একটা বিল্ডিংয়ের ড্যাম্প এমনিতেই কম আসে। কিন্তু উপরে রুফটপে যেটা আমরা হরাইজন্টাল সারফেস বলছি, সেখানে যে ঘটনাটা ঘটছে, এটা হিউজ সারফেস ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এক্সপোজ টু দ্য সান অ্যান্ড রেইনফলের সময়, রেনি সিজনে প্রচুর পানিও জমা পড়ছে। তো যখনই পানি পড়বে ওর ড্যাম্পনেস বেড়ে যাবে, কারণ কোনো ম্যাটেরিয়ালে যখন পানি কন্টিনিউয়াস পড়তে থাকে ও ড্যাম্প ধরে যাবে। তো এইটা প্রোটেকশনের জন্য এশিয়ান পেইন্টের একটা প্রোডাক্ট ড্যাম্প প্রুফ ফাইবারটেক। তো এর এসআরআই ইন্ডেক্স 98%। তো এটা করে যেটা হচ্ছে যে ড্যাম্প তো একাধারে বন্ধ হচ্ছে, যেহেতু এটা ফাইবার বেস, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হিট রিডাকশন একটা সার্টেন লেভেলে করে দিচ্ছে 6 to 8%। তো আমরা এমনি নর্মালি জানি আউটডোর অ্যান্ড ইনডোর টেম্পারেচারের যদি 5 ডিগ্রি ডিফারেন্স হয়, তাহলে ইন্টারনালি যারা কাজ করবে ওয়ার্কারদের, তাদের একটা কমফোর্ট লেভেল, এনভায়রনমেন্টালি তারা কমফোর্ট ফিল করে। আর এই ড্যাম্প প্রুফ ফাইবারটেকটা কিন্তু কিছুটা হরাইজন্টাল সারফেসও ভার্টিক্যাল সারফেসও দিতে হবে, আই মিন প্যারাপেট লেভেলও ওকে একবারে সিল করে দিতে হবে, অ্যাপ্লাই করলে তাহলে এটার রেজাল্টটা ভালো। কারণ ট্রেডিশনাল লাইম টেরাসিং আমরা যেটা করতাম, সেটাতেও কিন্তু আমরা ভার্টিক্যালি কিছুটা উঠতাম, কিন্তু ট্রেডিশনাল লাইম টেরাসিং নাওয়াডেজ এটা পসিবল না। এটা অ্যাপ্লাই করার জনবলও পাওয়া যাচ্ছে না, প্লাস এটা খুব একটা অবসলিট একটা সলিউশন হিসেবে চলে গেছে। তাই অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে এই ধরনের সলিউশন আসতেই হবে। থ্যাংক ইউ স্যার, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে অনেকগুলোর ব্যাপার অনেক ডিটেলভাবে বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের অনেক ডিটেল একটা ডিসকাশন হলো আর্কিটেক্ট তাপস কুমার রয়ের সাথে, এবং স্যারের সাথে ডিসকাশনের মাধ্যমে আমরা আসলে যেটা জানতে পারলাম ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ডিটেল সম্পর্কে। তবে একটা ব্যাপার, আমাদের বাসাকে যদি আসলে আমরা ড্যাম্প প্রুফ রাখতে চাই, তাহলে আমাদের ছাদের একটা স্পেশাল কেয়ার দরকার। সেটার জন্য ড্যাম্প প্রুফ ফাইবারটেক ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। আশা রাখছি এই ডিসকাশনটা আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, এই প্রত্যাশা আজকে এখানেই রাখছি। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত কিংবা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি কোনো স্থপতি কিংবা প্রকৌশলী পরামর্শ প্রয়োজন হয়, সেটিও ইমেলের মাধ্যমে আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.